আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে মেনু তৈরি করা। হ্যাঁ? আপনাদের আপনাদের আমি মেনু নিজের মতো মানে নিজের ডিজাইন অনুযায়ী আমি তৈরি করব। মানে মেনুর ডিজাইনটা আমি নিজের ইচ্ছা মতো তৈরি করব। এই জিনিসটা আজকে দেখানো হবে। এর এর আগে কিন্তু আপনারা যে মেনুটা মানে মেনুটা সাজিয়েছেন, হ্যাঁ? কোনটার পরে কোনটা হবে, মেনুতে কি, কি এলিমেন্ট থাকবে সেই মেনুটা আপনার মানে সেটা আপনারা তৈরি করেছেন, সাজিয়েছেন। কিন্তু মেনুর যে ডিজাইনটা ছিল এটা কিন্তু আপনাদের এখনো আছে, ওটা কিন্তু থিমের ডিজাইন। তো থিমের যে ডিজাইনটা ওটা আমরা রাখবো না, আমরা নিজেদের মতো করে ডিজাইন করব। তো সে কারণে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে একদম নিচে এলিমেন্টরের এই যে এই জায়গাটায় সেটিংসে আসতে হবে। সেটিংসে এসে এখানে দেখবেন যে পেজ লেআউটের এখানে কি আপনি এলিমেন্টর ক্যানভাস করে দিবেন। এলিমেন্টর ক্যানভাস করে দিলে কি হবে, আপনার যে থিমের যে মেনুটা থাকবে তৈরি করা ওটা হচ্ছে রিমুভ হয়ে যাবে। আর আচ্ছা, এখানে যে মেনুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি থিমের মেনু না। যে কারণে আমি পেজ লেআউটটা এলিমেন্টর ক্যানভাস করার পরও কিন্তু এই মেনুটা চলে যায় নাই। তো আমি এই মেনুটা এখান থেকে রিমুভ করে দেই। আমি আপনাদের সামনে নতুন করে আবার মেনু তৈরি করব, সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা যখন এই যে এলিমেন্টর পেজ লেআউট থেকে পেজ লেআউটে গিয়ে আপনি যখন এলিমেন্টর ক্যানভাস করে দিবেন তখন হচ্ছে কি হবে, আপনার উপরে যে মেনুটা থাকবে, থিমের যে মেনুটা থাকে ওইটা কিন্তু আপনাদের চলে যাবে। এটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো আমরা যেহেতু নিজেদের মতো করে তৈরি করব, একটা পেজে তো ২ টা মেনু থাকবে না। তো ওটা আমাদেরকে সরিয়ে ফেলতে হবে, রিমুভ করতে হবে। সে কারণে আমরা পেজ লেআউটটা এলিমেন্টর ক্যানভাস করে দিব। দেন এই জায়গাটা আমাদের ফাঁকা হয়ে যাবে। তো এখানে আমি এখন আপনাদেরকে কিভাবে সেই মেনুটা ডিজাইন করব বা তৈরি করব সেটা দেখাবো। তো সেটার জন্য আমি প্রথমে আমাকে একটা সেকশন নিতে হবে। তো আমি একটা সেকশন এখানে নিয়ে নেই। আমি একটা সেকশন এখানে নিয়েছি। এর ভেতরে আমি এখন মেনু তৈরি করব। তো এখানে একটা আপনার উইজেট আছে এলিমেন্টরের, সেটা হচ্ছে ন্যাব মেনু। এই যে এটা দিয়ে আমি কাজ করব। এটা আমি নিয়ে আসি। এই যে দেখেন, আমি হচ্ছে যখনই ন্যাব মেনুটা নিয়ে আসলাম তখন কিন্তু মেনুটা শো করতেছে। এখন এই মেনুটা কিন্তু আপনার যদি কি বলে সেট মানে মেনু সেটিংস, যেটা আমরা ড্যাশবোর্ড থেকে মেনু যে সেটিংসটা ক্রিয়েট করি, ওখানে যদি আপনার মেনুতে এলিমেন্ট না দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে মেনু আনলেও আপনার কোনো আইটেম কিন্তু এখানে শো করবে না। এখানে যেমন হোম, অ্যাবাউট আস, সার্ভিস, কন্টাক্ট এগুলো শো করছে, আপনাদের কিন্তু এরকম শো করবে না। মানে মেনুতে পেজ অ্যাড করতে হবে বা মেনুতে হচ্ছে আপনাদের মেনু তৈরি করি আমরা হচ্ছে কাস্টম লিঙ্ক দিয়ে অথবা পেজ দিয়ে। তো যেভাবে আপনি তৈরি করেন সেভাবে আপনার আগে তৈরি করে দিতে হবে, তারপরে না আপনি ডিজাইন করতে পারবেন। এখন আমরা একটু দেখে নেই যে মেনুতে কি কি অপশন আছে এবং কিভাবে আর কি মেনুটাকে সুন্দর করে আমরা ডিজাইন করব। তো এখানে হচ্ছে প্রথমে আছে যেটা লেআউট। লেআউট এটা হচ্ছে হরিজন্টাল আছে। তো ন্যাচারালি সবসময় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হরিজন্টাল মেনুই দেখে থাকি বা তো এটাই বেশি প্রয়োজন পড়ে। তবে কখনো কখনো যদি ভার্টিক্যাল মেনুর প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে লেআউটটা আপনাকে ভার্টিক্যাল করে দিতে পারবেন। এই যে লেআউটটাকে ভার্টিক্যাল করে দিলে মেনুটা দেখতে এরকম ভার্টিক্যালি আসবে। তারপর যেটা আছে সেটা হচ্ছে ড্রপ ডাউন মেনু। ড্রপ ডাউন মেনু হচ্ছে আপনার এরকম একটা কি বলে এটাকে টগল বাটনের মতো চলে আসবে আপনি যদি ড্রপ ডাউন মেনু সিলেক্ট করেন। তো এই টগল বাটনটা হচ্ছে নরমালি যদি ডেস্কটপ ভিউ থাকে তাহলে কিন্তু প্রয়োজন পড়ে না। তবে মোবাইল ভিউতে আমরা কিন্তু এরকম টগল বাটন দেখে থাকি। তবে আহ, এখানে একটা সুবিধা আছে, এখানে দেখেন আপনি যখন লেআউট ড্রপ ডাউন এখানে আপনি তো করতে পারতেছেন, যদি আপনার ডেস্কটপ ভিউ বা ল্যাপটপ ভিউতেও আপনার এরকম মানে ড্রপ টগল বাটনের প্রয়োজন পড়ে, আপনি এখান থেকে কি করবেন, সরাসরি লেআউটটা ড্রপ ডাউন করে দিলেই হবে। আর
আর যেটা বলছিলাম যে এটা আমরা সাধারণত মোবাইল মেনুতে দেখে থাকি এরকম একটা টগল বাটন। তো এখানে একটা সুবিধা আছে, আপনি এখানে আমি আগে এটাকে হরিজন্টালি করে রাখি। এখানে দেখেন, এখানে এই যে ভিউ দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে রেসপন্সিভ মোড, এখানে আপনি যাবেন। এখানে গিয়ে আপনি এখানে দেখেন যদি মোবাইলের জন্য সিলেক্ট করেন, কারণ যখন আমরা পেজ রেসপন্সিভ করব তখন হচ্ছে এরকম ভিউতে নিয়ে নিয়ে আমাদের একটু রেসপন্সিভ করে দিতে হবে। এই দেখেন আমি যখনই হচ্ছে মোবাইল ভিউতে চলে গেলাম, আমার অটোমেটিক কিন্তু মেনুটা ওই যে ড্রপ ডাউন মেনুতে চলে আসছে, বা এই যে টগল বাটনটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আমার আলাদা করে আহ আর তৈরি করে দিতে হয় নাই। লেআউটটা তো আলাদা করে, লেআউট কিন্তু হরিজন্টালি আছে। কিন্তু তারপরেও যেহেতু আমি এই যে এখানে রেসপন্সিভ মোডে হচ্ছে গিয়েছি, এবং রেসপন্সিভ মোডে গিয়ে যখন আমি মোবাইল ভিউ সিলেক্ট করে দিয়েছি, তখন কিন্তু এটা অটোমেটিকই এই বাটনটা নিয়ে নিয়েছে। এবং দেখেন এখানে মোবাইল ড্রপ ডাউনের জন্য কিন্তু কিছু অপশন দেওয়া আছে। আপনি মোবাইলে এরকম বাটন আপনি চাচ্ছেন না, এই টগল বাটনটা আপনি চাচ্ছেন না রাখতে। তো সেখানে এই যে দেখেন নিচে এই যে টগল বাটন, এটা কি করা, হামবার্গার করা। এটা যদি আপনি নান করে দেন, তাহলে আপনার মোবাইল মেনুতে এটা এভাবে আসবে। টগল বাটনটা যদি আপনি নান করে দেন, তাহলে এটা এভাবে আসবে। এখান থেকে অ্যালাইনমেন্ট আপনি সেন্টারও করতে পারবেন। এই যে, তো এই যে অপশনটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু আপনার শুধুমাত্র মোবাইলেই, দেখেন উপরে লেখা আছে মোবাইল ড্রপ ডাউন। এটা হচ্ছে যখন আপনি মোবাইল ড্রপ ডাউনে কাজ করবেন, মানে মোবাইল মোডে নিয়ে কাজ করবেন, তখন এটা কাজ করবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। তো আমি আবার হচ্ছে আমার ডেস্কটপ মোডে ফিরে যাই। এই যে আমি ডেস্কটপ মোডে ফিরে আসছি, এবং ওটা দেখতে আগে যেরকম ছিল এটা সেরকমই আছে। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট তো বুঝেনি এটা কোন জায়গায় হবে। তো অ্যালাইনমেন্টটা আমি সেন্টারে করতে পারি বা রাইটে করতে পারি। সাধারণত মেনুগুলো আমরা রাইট সাইডেই দেখি অথবা হচ্ছে সেন্টারে দেখি। তো আমার এখন এখানে অন্য ডিজাইন নাই, বা এখানে কোনো লোগো নাই, বা আদার্স রাইট সাইডে অন্য কিছু নাই, যে কারণে আমার মেনুটা সেন্টারে দেখতেই ভালো লাগতেছে। এরপর আছে হচ্ছে পয়েন্টার। পয়েন্টার অ্যাকচুয়ালি কোনটা? পয়েন্টার হচ্ছে এই যে যখন আমি দেখেন মেনুর উপর কার্সরটা নিচ্ছি, তখন এটা হচ্ছে আপনার এই নিচে একটা দাগ আসতেছে। হোভার হলে নিচে একটা দাগ আসতেছে, এই যে নিচে যে আন্ডারলাইনটা হচ্ছে, এটাই হচ্ছে পয়েন্টার। তো পয়েন্টারের বিভিন্ন অপশন বা ডিজাইন আছে। এখানে আপনি কয়েকটা অপশন পাবেন। এটা প্রথমটা হচ্ছে আন্ডারলাইন, তারপরে হচ্ছে ওভারলাইন, মানে এটা হচ্ছে উপরে আসবে, লাইনটা উপরে আসবে। তারপর হচ্ছে ডাবল লাইন, মানে উপরে নিচে দুই দুই জায়গাতেই লাইন আসবে। এরপর হচ্ছে ফ্রেম আকারে আসবে, এই যে ফ্রেম করে দিলাম। আহ এরপর যেটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে আপনি এটার চাচ্ছেন যে যখন হোভার হবে তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কালার আসবে। তো তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড করে দিতে পারেন। আর এরপর হচ্ছে অনলি টেক্সট। যদি টেক্সট রাখেন তাহলে হচ্ছে এরকম থাকবে যে মানে কোনো পয়েন্টার আপনি চাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি এরকম টেক্সট করে দিবেন। তো আমি আপাতত এটা ব্যাকগ্রাউন্ড করে রাখি। আপনার যেটা হচ্ছে আপনার ডিজাইন পারপাস বা আপনার বাইরে যে রিকোয়ারমেন্ট থাকবে, তো সেই অনুযায়ী আপনি এখানে ডিজাইনটা করবেন। এরপর হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনটা আমি এখানে অনেকগুলা পাবেন, এখানে আমি একটু চেঞ্জ করে দেখাই। এই যে দেখেন আমি যখনই হচ্ছে এর উপর কার্সর নিচ্ছি, একটা কিন্তু মানে অ্যানিমেশন হচ্ছে, একটা ইফেক্ট হচ্ছে। এই জিনিসটাই হচ্ছে এই অ্যানিমেশনের কাজটা হচ্ছে এটা। তো এখানে আপনি বিভিন্ন অপশন এখানে আছে, অন্যগুলো আপনারা ট্রাই করে দেখবেন যে কোনটার ডিজাইনটা কেমন, যেটা ভালো লাগে সেটাই আপনি ইউজ করবেন। তারপর হচ্ছে সাব মেনু ইন্ডিকেটর। সাব মেনু ইন্ডিকেটরটা এখন শো করবে না, কারণ কি বলেন তো? কারণ এখানে কোনোটার কিন্তু সাব মেনু নাই। তাহলে আমার কি করতে হবে? আমার আগে সাব মেনু তৈরি করে নিতে হবে। তো সাব মেনু ইন্ডিকেটরটা দেখাতে যদি হয়, তাহলে আমি একটু একটু সাব মেনু তৈরি করে নিয়ে আসি। তো সেটার জন্য আমি আবার মেনু সেটিংসে চলে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে, এবং এর কোনো একটা নিচে আমি একটু সাব মেনু নিয়ে আসি। সাপোজ আমি সার্ভিসের মধ্যে কন্টাক্টটাকে রাখলাম, জাস্ট আপনাদের একটু এই ইন্ডিকেটরটা যা শো করে সেই জন্য।
আমি সেভ করে দিলাম। এরপর হচ্ছে আমি এলিমেন্টর এই পেজটার একটু রিলোড দিই। মিনিট, এটা আপডেট করি। এরপর এটা রিলোড দেই। আচ্ছা, এখানে দেখেন এই যে যখন আমি সাবমেনু অ্যাড করেছি এর পাশে একটা তীর চিহ্ন বা একটা অ্যারো সাইন আসছে, এটাকেই অ্যাকচুয়ালি হচ্ছে মেনু ইন্ডিকেটর, সাবমেনু ইন্ডিকেটর বলতেছে। হ্যাঁ, তো এই মেনু ইন্ডিকেটর এটা আপনি কয়েকটা এখানে ডিজাইন পাবেন। আপনি চাইলে এখানে প্লাস আইকন ইউজ করতে পারেন, এখানে অ্যাঙ্গেল ইউজ করতে পারেন, এরকম কয়েকটা আছে আর কি। আপনি এখান থেকে যেটা ইচ্ছে আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনার সাবমেনু ইন্ডিকেটর। আর এইখানে এই যে মোবাইল ড্রপ ডাউন, এই অপশনটা তো আমি বলেই দিলাম যে এটা হচ্ছে আপনার শুধুমাত্র যখন আপনি রেসপন্সিভ মোডে গিয়ে মোবাইল ভিউতে নিয়ে যাবেন তখন এই অংশটা কাজ করবে। আচ্ছা, এখন আমার কন্টেন্টের কাজ এখান থেকে মোটামুটি শেষ। এখন হচ্ছে আমি স্টাইলে যাব। স্টাইলে গিয়ে এখন আমি এটাকে সাজাবো। তো টাইপোগ্রাফি মানে হচ্ছে এই যে টাইপোগ্রাফি তাহলে কাজ করবে হচ্ছে এগুলোর মেনুর যে আইটেমের যে টেক্সট গুলোর জন্য টাইপোগ্রাফিটা কাজ করবে। তো আমি সবগুলো একটু চেঞ্জ করে দেই। মেনুর ম্যাম, জি বলুন। ম্যাম, শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। আসলে আমি একটু লিভ নিতে যাচ্ছি। আমার একটা বায়ার নক দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ও লিভ নিতে যাচ্ছে। আমার একটা বায়ার নক দিচ্ছে। আমি জি একটু জি, আপনি কনভেনশন। ঠিক আছে, আপনি লিভ নিতে পারেন। শিমুল ভাই, হ্যাঁ, আপনি আমাকে মেসেজটা করেন, আমি আছি। আসলে ভাই, আসলে আমি আগেই বলি, আসলে এটা ওই ম্যামের আচ্ছা, আমি ক্লাস আপনার ডিস্টার্ব মেসেজ করেন না, ম্যামের ক্লাস ডিস্টার্ব করেন না, অন্যদিকে এসে কথা আপনি বলেন। পার্সোনালি কথা বলে আপনি আচ্ছা ঠিক মেসেঞ্জারে আছে। কথা বলেন, ঠিক আছে? আপনি এখান থেকে লিভ দিয়ে ওনার সাথে মেসেঞ্জারে কথা বলেন। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আমি জাস্ট টাইপোগ্রাফিতে গিয়ে এখানে ফন্ট স্টাইলটা চেঞ্জ করেছি, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করেছি। আহ এরপর হচ্ছে এখানে টেক্সট কালার আমি এখানে একটু চেঞ্জ করে দেই। টেক্সট কালারটা যেটা আছে সেটা না রেখে আমি একটু একটা রেডিশ কালার করে দিলাম। এরপর এইগুলি আপাতত এগুলো দরকার নাই। স্পেস বিটুইন হচ্ছে যে প্রত্যেকটার মাঝে আপনি যদি আমি স্পেসটা একটু বাড়িয়ে দেই, কারণ এখানে অনেকটা জায়গা খালি আছে আর আমার মেনুতেও তেমন খুব বেশি আইটেম নেই। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস আপনি যদিও মেনুতে এরকম বর্ডার রেডিয়াস ভালো লাগে না, তারপর আমি একটু দিলাম কিছু এরকম। মানে পুরোপুরি যদি আপনি রাউন্ড করেন তাহলে আবার ভালো লাগে না, হালকা একটু রাউন্ড করতে পারেন। এই যে এভাবে এরকমটা রাখলাম। আহ এরপর হচ্ছে এখানে দেখেন হোভার, এই জিনিস এই যে প্রথমে যে হোমটা আছে এটা কিন্তু আপনার অ্যাক্টিভ অবস্থায় আছে। এখানে দেখেন অপশন আছে হোভার এবং অ্যাক্টিভ। তো হোভার যখন হচ্ছে আমি দেখেন এইগুলোর উপরে মাউসটা নিচ্ছি তখন যে চেঞ্জটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে হোভার। এবং আপনি যখন যে পেজে যাচ্ছেন, যখন আপনি যেই পেজের ভেতরে যাচ্ছেন, আহ, যখন আপনি এটাতে ক্লিক করবেন, যখন আপনি অ্যাবাউট আসে ক্লিক করবেন তখন সে অ্যাবাউট আস পেজে চলে যাবে। তখন কি হবে, তখন অ্যাবাউট আস পেজটা অ্যাক্টিভ থাকবে। তো যেহেতু আমি এখন হোম পেজের মধ্যে আছি, আমি হোম পেজটা ডিজাইন করতেছি, তো সে কারণে আমার হোমটা এখন অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এখন আমি এখন যে চেঞ্জটা করেছি, কালার চেঞ্জ বলেন বা টাইপোগ্রাফি যে চেঞ্জটা বলেন, তো এটা আমার নর্মাল সেকশনের জন্য হয়েছে। হ্যাঁ, এখন আমি হোভারে যাই। হোভারে গিয়ে আমি টেক্সট পয়েন্টার কালার, এটা হচ্ছে যে পয়েন্টার আমি ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, পয়েন্টার কালার আমি এই যে ব্লু করে দিলাম। তো দেখেন এটা এখন ব্লু হয়ে গিয়েছে এবং আমি যখন এটার উপর কার্সর নিচ্ছি সবগুলো ব্লু হয়ে গিয়েছে। তো আমি চাচ্ছি যে অ্যাক্টিভের কালার এবং হোভারের কালার আলাদা হবে। তাহলে আমি কিন্তু চাইলে অ্যাক্টিভে গিয়ে আবার কালার পয়েন্টারের কালারটা আলাদা করে দিতে পারি। আমি পয়েন্টারে গিয়ে অ্যাক্টিভ কালারটা করে দিলাম হচ্ছে এই যে রেড কালার করে দিলাম। আমি অন্য কিছু কালার বা ইয়েলো কালার ইউজ করতে পারি, এই যে এই কালার ইউজ করলাম। তো যেটা ইউজ করেছি এই যে দেখেন
অ্যাক্টিভ কালার হচ্ছে আমার হলো অরেঞ্জ, আর হোভার কালার হচ্ছে ব্লু। তো এরকমও চাইলে করা যায় আর কি। এখানে আপনার সবগুলো অপশন আছে। এখানে আপনি জাস্ট টেক্সট কালার আর হচ্ছে আপনার পয়েন্টার কালার, এই দুইটা চেঞ্জ আপনি এখানে করতে পারবেন হোভার এবং অ্যাক্টিভের ক্ষেত্রে। আর বাকি এই যেগুলি আছে এগুলো হচ্ছে মানে সবগুলোর ক্ষেত্রেই সেম থাকবে। আর এরপর হচ্ছে ড্রপ ডাউন। ড্রপ ডাউন মেনু তো আসলে আমরা এখানে অ্যাড করি নাই, তো যদি অ্যাড করতাম তাহলে এটা বুঝতে পারতাম। আর হ্যাঁ, এখানে হচ্ছে আচ্ছা, এখানে একটা আসছে দেখেন। এখানে হচ্ছে এই যে আমি বলি এখানে এটাও কিন্তু আপনার ড্রপ ডাউন, তাই না? কারণ এই যে সাব মেনু যেটা, এটাও কিন্তু আপনার ড্রপ ডাউন আকারে কাজ করতেছে। তো এখানে অ্যাকচুয়ালি আমার একটা আইটেম ইউজ করা হয়েছে, তো আমি এখান থেকে একটু চেঞ্জ করি। একটা আইটেমের ক্ষেত্রে হয়তো খুব ভালো বোঝা যাওয়ার কথা না, তারপর একটু দেখি। এখানে হচ্ছে এই যে নরমালের জন্য আমি একটু কালার যদি চেঞ্জ করে দেই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমি টেক্সট কালার এখন রেড করেছি, এখন এটা রেড হয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন করে দিই, এই যে দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কালার এখন গ্রিন আসছে। তারপর টাইপোগ্রাফি আর না দেখাই, এরপর হচ্ছে বর্ডার টাইপ। বর্ডার হচ্ছে আপনি যদি এখানে বর্ডার দিতে চান তো এখানে একটা বর্ডার আমি ইউজ করি। বর্ডারের হচ্ছে উইডথ দিতে হবে, না হলে দেখা যাবে না। এই যে এখানে বর্ডার অ্যাড হয়েছে, বর্ডারের কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। বর্ডার রেডিয়াস দিলে এটা রাউন্ড শেপ হয়, এটাও আমরা জানি। তারপর এখানে যদি আমি একটু শ্যাডো দিতে চাই তাহলে এই যে বক্স শ্যাডোটা অন করে দেই। এই যে একটু দেখেন চারপাশে কিন্তু শ্যাডো অ্যাড হয়েছে। এখানেও কিন্তু আপনার এই যে হোভার ইফেক্ট এবং অ্যাক্টিভ ইফেক্ট আছে দেখেন। এখানে যখন আমি এর উপর কার্সরটা নিচ্ছি, কন্ট্যাক্টের উপর যখন কার্সর নিচ্ছি তখন কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। তো এটাও আপনারা এই এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে এখানে দেখেন ডিভাইডার আছে, একটা কথা আছে এখানে। যদি আসলে ডিভাইডারটা বোঝা যাবে কি না দেখি, তারপর আমি একটু এটা নান করা আমি দেখি সলিড করি। ডিভাইডারটা এখানে বোঝা যাচ্ছে না, কেন যাচ্ছে না? প্রথমত এখানে হচ্ছে আমি একটা বর্ডার অ্যাড করেছি এবং এখানে জাস্ট একটা আইটেমই আছে। এখানে যদি দুইটা তিনটা আইটেম থাকতো তাহলে হচ্ছে বর্ডার ধরেন কন্ট্যাক্টের নিচে আছে হচ্ছে অ্যাবাউট আস এরকম আছে, তো মাঝখানে একটা ডিভাইডার থাকে, একটা দাগ থাকে। ডিভাইডারটা একটা যে লাইনের মতো, তো একটা দাগ থাকে, তো ওইটাকে আর কি এখানে বোঝাচ্ছে। তো ওই ডিভাইডারের টাইপটা কেমন হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, সেটার কালার দিতে পারবেন, সেটার কতটা মোটা হবে না চিকন হবে সেটা আপনি এখান থেকে এবং সেটার ডিস্টেন্স মানে একটা আপনার আইটেম থেকে ওইটার ডিস্টেন্সটা কতটা হবে সেটাও আপনি এখান থেকে কমাতে বা বাড়াতে পারবেন। তো এভাবে আমরা অ্যাকচুয়ালি নিজেদের মতো করে মেনু তৈরি করতে পারবো। তো মেনুর দেখেন মেনু তৈরি হয়েছে, এখন মেনুর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা, যে কারণে কিন্তু খুব একটা ভালো লাগতেছে না। তো আমি মেনুর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে চাচ্ছি, তাহলে আমি কি করতে হবে? মেনুটা আমি যেই সেকশনের ভেতরে নিয়েছি সেই সেকশনটাকে যদি আমি কালার করে দেই তাহলে কিন্তু আমার মেনুটা ইয়া হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসবে। এখানে ইমেজও ইউজ করা যায়। তো এই যে ব্যাকগ্রাউন্ডে কালার দিয়েছি, এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছে। ওকে, এখন যেটা বলবো সেটা হচ্ছে দেখেন আমি যখন নিচে নামতেছি তখন কিন্তু আমার মেনুটা আর শো করা যাচ্ছে না। তো মেনুটাকে আমি যদি আমি নিচের দিকে স্ক্রল করে যাইও তাহলে আমার মেনুটা যেন শো করে, তাই না? এরকম আমরা কিন্তু যে কোনো ওয়েবসাইটে গেলে দেখতে পাই যে মেনুটাও কিন্তু আমার স্ক্রল করলেও মেনুটা কিন্তু সাথে সাথে থাকতেছে। তো এই কাজটা করতে হলে আপনি আপনার মেনুটা অ্যাকচুয়ালি মেইন যে সেকশনটার মধ্যে আছে ওটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি সেই সেকশনের মধ্যে আছি, সেখানে গিয়ে অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে গিয়ে এখানে যে মোশন ইফেক্ট আছে, মোশন ইফেক্টে গিয়ে আপনি এই যে স্ক্রলিং ইফেক্ট এটা অন করে দিবেন, এটা অন করে দিবেন। আর হচ্ছে নিচে আসবেন, এই যে স্টিকি এটা নান করা আছে। এই যে মেনুটা স্ক্রল করলে যে নিচে সাথে সাথে আসবে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে স্টিকি মেনু। তো এটা নান করা, তো এটা আমরা টপ দিয়ে দিলাম।
মানে আমার মেনুটা টপে থাকবে সবসময়। এরপর আমি হচ্ছে আপডেট দিয়ে দেই। এখন আমি দেখি একটু নিচে নামি। এই যে দেখেন আমি স্ক্রল করতেছি, আমার মেনুটা কিন্তু আমার সাথে সাথেই আছে। এই যে আমি যে সেকশনেই যাই না কেন মেনু কিন্তু এখন আছে। আগের বার কিন্তু মেনুটা মানে স্ক্রলিং হলে মেনুটা উপরেই থেকে গিয়েছে, আমার সাথে সাথে মেনুটা স্ক্রল হয় নাই। এই হচ্ছে ব্যাপার। তো এভাবে আমরা একটা মেনু তৈরি করতে পারবো নিজের ইচ্ছা মতো। আমি এটাকে ডিজাইন করতে পারবো। তো মেনু সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা? মেনু নিজের মতো তৈরি করা বা নিজের মতো ডিজাইন করা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ম্যাম জি। ম্যাম আমরা সাধারণত কোনো মেনু দেখলে মেনুর লেফট সাইডে একটা পিক মানে লোগো দেখি, এটা কি এখানে অ্যাড করা সম্ভব না ম্যাম? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আপনাকে তাহলে কি করতে হবে? দেখেন আমি এটা হচ্ছে সিঙ্গেল সেকশনে মেনুটা নিয়েছিলাম, তাই না? তাহলে আমার কি করতে হবে বলেন তো? আমার এখানে হচ্ছে আ ডাবল সেকশন নিতে হবে বা ট্রিপল, শুধু কিন্তু লোগোই থাকে না। মেনুর সাথে কিন্তু আমরা আ লেফট সাইডে লোগো দেখি, আবার রাইট সাইডেও কিন্তু অনেক ধরনের সোশ্যাল আইকন দেখতে পাই বা আ সার্চ বক্স দেখতে পাই। এরকমও কিন্তু আমরা দেখতে পাই ডিজাইনের ভেতরে। তাহলে আপনার যদি এরকম একাধিক জিনিস থাকে তাহলে কি করতে হবে? আপনাকে এরকম একাধিক সেকশনে ভাগ করতে হবে। আপনি শুধু চাচ্ছেন এখানে একটা লোগো থাকবে এবং লেফট সাইডে হচ্ছে আপনার মেনুটা রাইট সাইডে মেনুটা থাকবে আর লেফট সাইডে লোগো থাকবে। তাহলে কি করতে হবে? আপনাকে এটাকে ২ টা সেকশনে ভাগ করে ফেলতে হবে। তাহলে আপনার এখানে একটা ইনার সেকশন আনতে হতো। সিঙ্গেল সেকশন তো আমি নিয়েছি। সিঙ্গেল সেকশনটার ভেতরে আমার আবার একটা ইনার সেকশন নিতে হতো। ইনার সেকশন নিলে কি হতো? এটা ২ ভাগে ভাগ হয়ে যেত। আমি একটা সেকশনে আমি লোগো রাখতাম। লোগোটা তো আসলে কি? একটা ইমেজ। তাহলে আমাকে একটা ইমেজ এখান থেকে নিতে হতো। এখান থেকে এই যে একটা ইমেজ সিলেক্ট করে নিতে হতো। তো এটা এখানে আমি তাহলে ঠিক আছে, একটা ইনার সেকশন আমি একটা নিয়েই আসি। আপনি যখন বললেন, আমি ইনার সেকশনটা নিয়েছি এবং এই মেনুটাকে জাস্ট আমি এই সাইডে দিয়ে দিচ্ছি। এই যে। আর লোগোর জন্য তো অ্যাকচুয়ালি এত বড় লাগে না। আমি এই সেকশনটাকে ছোট করে দিচ্ছি। আর এখানে তাহলে আমার একটা ইমেজ নিয়ে আসতে হবে। এই যে আমি একটা ইমেজ নিয়ে আসছি। তাহলে এখানে আমার লোগো, এই যে এটাও একটা লোগো ছিল। তো এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এটা অনেক বড় হয়ে গিয়েছে। আমার স্টাইলে গিয়ে এখান থেকে ছোট করলে খুব বেশি ছোট হবে না। আমি স্টাইলে গিয়ে এটাকে ছোট করে দিই। এই যে উইডথটা কমাই দিলে এটা ছোট হয়ে যাচ্ছে। মোটামুটি এরকম থাকে একটা লোগো। তো এই যে দেখেন এখানে আমি লোগোটা এড করেছি। তো এভাবে আপনারা এড করতে পারবেন। আর এখানে আমি তাহলে এই যে মেনুটা, এটা হচ্ছে আপনার সেন্টারে ছিল, এটাকে আমি চাইলে রাইট করে দিতে পারি বা এর রাইট সাইডেও আমি অন্য কিছু আনতে পারি। তো আপাতত এখন ওগুলো আর আনার দরকার নেই, ওগুলো তো আপনারা আনতে পারবেনই। সেকশনে ভাগ করে নিয়ে আপনারা যদি এখানে একটা সোশ্যাল আইকন অ্যাড করতে চান বা অন্য কোনো আইকন এখানে অ্যাড করতে চান তাহলে আপনারা সেটা তো পারবেন। তাহলে কি করতে হবে? আপনাকে আবার এখানে আরেকটা সেকশন নিতে হবে। তার মানে এখানে হচ্ছে আপনার ট্রিপল সেকশন করতে হবে। তো এভাবে আপনি কাজ করতে পারবেন। ম্যাম ছবিটার জন্য হচ্ছে মেনুটা আপনার উপর উঠে গেল, আমি যদি চাই যে ছবিটার সোজা মানে এই লাইনটার মাঝামাঝি মেনুটা থাকবে। হ্যাঁ, আপনি তাহলে এক কাজ করেন, আপনি মেনুটাকে ধরেন। ধরলাম, এরপর হচ্ছে অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্সে গিয়ে আমি মেনুটাকে একটু মার্জিন দিয়ে দেই বা প্যাডিং দেই। এই যে এখন জি ম্যাম, মোটামুটি কিন্তু আসলে ঠিক আছে। আরেকটা কোশ্চেন ছিল ম্যাম, আসলে আমি কি মেনুটা চেঞ্জ করলে আমার হেডারটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেল নাকি আমি দেখতেছি যে মেনুটা চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আমার হ্যাঁ, মানে মেনুটা, হ্যাঁ, ওয়েবসাইটের হেডারটাও মনে হয় চেঞ্জ হয়ে যাচ্ছে এমন কিছু? হ্যাঁ, মেনুটা তো অ্যাকচুয়ালি আপনার হেডিং এর ভেতরেই থাকে। এই হেডারের মধ্যেই থাকে আপনার। তো মেনুটা তৈরি করা মানে হচ্ছে আপনার একটা হেডার তৈরি করে ফেলা বা হেডার তৈরি হয়ে যাওয়া। যদিও আমি এখানে পুরো একটা হেডার ওভাবে তৈরি মানে ডিজাইন করি নাই, তবে এটা একটা হেডারই তৈরি হয়েছে। আচ্ছা, তাইলে কি এই হেডারের পিছনে ব্যাকগ্রাউন্ডে আমি তো কোনো ইমেজ অথবা হ্যাঁ, আমি হ্যাঁ, হেডারের কালারটাও হ্যাঁ, আমি চেঞ্জ করতে পারতেছি? হ্যাঁ, হ্যাঁ, আপনি সবই পারতেছেন। এখানে আমি এই যে এখানে আগের বার হচ্ছে
আমি কালার চেঞ্জ করেছিলাম। আপনি চাইলে এখানে ইমেজ অ্যাড করতে পারেন। আমি কালার না দিয়ে আমি এখানে একটা ইমেজ অ্যাড করে দেই। এখানে ইমেজ অ্যাড হয়ে গেছে। নরমালি যদিও মেনুতে ইমেজ থাকে না, অনেক সময় থাকে। ইমেজ থাকে বলতে কি, শুধু হেডারের মধ্যে ব্যাপারটা থাকে না। এটা হচ্ছে আপনার হয় এরকম পুরো একটা ব্যানার সেকশন জুড়ে ধরেন একটা ইমেজ আছে, আর উপরে হচ্ছে আপনার এরকম ইয়া থাকে, মেনু থাকে। তাহলে আপনার আপনার কিন্তু এখানে ইমেজ পুরো শো করতেছে না। হ্যাঁ, আপনি যদি এখন ইমেজটাকে পুরো বড় করে শো করাতে চান, তাহলে এই সেকশনটাকে কিন্তু আপনার বড় করতে হবে। তো সেকশনটাকে বড় করার জন্য আপনি এখানে কি দুইটা কাজ করা যায়। এক হচ্ছে এখানে আপনি মার্জিন প্যাডিং দিতে পারেন, আর হচ্ছে এখানে আপনি জায়গা বাড়ানোর জন্য এখানে আপনি এই যে স্পেসার দিতে পারেন। স্পেসারটা আমি একটু বাড়াই দেই। এই যে দেখেন, এভাবে এরকম। হেডিং তো ম্যাম নরমালি এত বড় হয় না। এটা হচ্ছে এরকম এটা ধরেন আপনি হেডিং না, আমরা বললাম যে আমরা কিন্তু অনেক সময় দেখি না যে একটা ব্যানার সেকশনের উপরে ইমেজ, ব্যানার সেকশনের উপরে মেনু আছে, মানে মেনুটা আলাদা কোনো ওইভাবে হেডিং জি তৈরি জি করা জি জি। হয় নাই। ওখানেই আপনার লোগো এবং মেনু হ্যাঁ শো হ্যাঁ বুঝতে করতেছে। তো পারছি। সেটা যদি সেরকম যদি আপনি করতে চান, আপনাকে আমি সেটা বললাম। তো আমার তো এখানে আলাদা ব্যানার সেকশন আছেই। আর যেহেতু আছে সেহেতু আমার আহ এখানে ইমেজটা ভালো লাগতেছে না, আমি এটা ইমেজটা উঠাই দেই। এই যে, এই Yes. হচ্ছে ব্যাপার। আচ্ছা, মেনু সম্পর্কে মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই। ম্যাম ফুটারের ক্ষেত্রে কি সেম ওয়েতেই কাজ করা যায়? ফুটারের ক্ষেত্রে সেম ওয়ে? হ্যাঁ, ফুটারের ক্ষেত্রেও সেম ওয়ে। আর অ্যাকচুয়ালি কি, এই যে হেডার এবং ফুটার এগুলো তো আপনি এখানে ডিজাইন করতে পারবেন, বাট একটা যখন পুরো ওয়েবসাইট তৈরি করবেন, সেই ওয়েবসাইটে হচ্ছে হেডার এবং ফুটারটা কিন্তু প্রতিটা পেজেই কিন্তু সেম থাকে। তো আপনি কি আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা করে আবার হেডার এবং ফুটার তৈরি করবেন? অবশ্যই না। তো সেটার জন্য আমরা হচ্ছে এই হেডার এবং ফুটারটা টেমপ্লেট আকারে তৈরি করি। তো টেমপ্লেটের ক্লাস আমরা আরো হয়তো নেক্সট ক্লাসে দেখবো, বা আরো একটা ক্লাস পরে দেখতে পারি। তো যখন টেমপ্লেটের ক্লাসটা দেখবো তখন আরো ভালো করে বুঝতে পারবেন। জি ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম আমার কিছু কোশ্চেন ছিল। জি, অবশ্যই। ম্যাম এইখানে যে এই হোমের উপর ডিফল্ট যে আর কি ব্যাকগ্রাউন্ড কালারটা শো করছে, এইটা আমরা কিভাবে মুছতে পারি? ব্যাকগ্রাউন্ড বা ধরেন নিচে যে আন্ডারলাইন থাকে এগুলো হ্যাঁ, ডিফল্ট ভাবে ওটা থাকে আপনাকে তাহলে হোমের নান ভিতরে, কিন্তু করে এটা দিতে হোমে আমি হবে। আমি এই যে দেখেন, আমি এটাকে ধরলাম। এটা হচ্ছে আমার মেনু। মেনুতে এই যে কন্টেন্টে এই অপশনটা তো আমি দেখালাম। কোথায় ছিল? এই যে পয়েন্টার। পয়েন্টার আপনি নান করে দেন, তাহলে কিছুই থাকবে না। বা আপনি পয়েন্টার চাইলে টেক্সটও করে দিতে পারেন, সেম। হ্যাঁ ম্যাম, আমি ওইটা বলতে চাই না, আমি বলতে চাইছি যে আর কি হোভার করলে তো ই হয় আর কি ব্যাকগ্রাউন্ড কালারটা আসে, কিন্তু ডিফল্ট ভাবে তো হোমেই থাকে, কিন্তু ওইটা হোমে থাকবে না, যখন হোভার করা হবে তখন হোমে আসবে। আমি পুরা বুঝিয়ে দিই আপনার কোশ্চেনটা, আরেকবার একটু বললে ভালো হয়। ম্যাম ব্যাকগ্রাউন্ড কালারটা যখন আমরা আর কি হোভার করব, বা ধরেন এই নিচে আন্ডারলাইন একটা হোভার করলে তখন আন্ডারলাইনটা শো করবে আর কি, মাউস কার্সারটা যদি নেই বা পয়েন্টারটা নেই, কিন্তু এইটা দেখা যায় যে এইতে হোমে একটা ডিফল্ট ভাবে এই আন্ডারলাইন বা ব্যাকগ্রাউন্ডের একটা কালার থাকে, ডিফল্টই থাকে। ওইটা আমরা চাচ্ছি না, যখন আর কি আমরা মাউস কার্সার নিব তখনই আর কি ওই হোভারটা হবে। এইটা কিভাবে করতে পারি? ও আচ্ছা, এমনিতে হচ্ছে থাকবে না, যখন কার্সর নিবেন তখন থাকবে। আচ্ছা, সেটার জন্য জি আমি তাহলে যে কোনো একটা করি। এখানে সাপোজ আমি ব্যাকগ্রাউন্ড, এখান থেকে হচ্ছে আমি যখন এই যে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, এবার আপনার হচ্ছে স্টাইলে যেতে হবে। স্টাইলে গিয়ে আহ, জি এখানে হচ্ছে আমার এই যে অ্যাক্টিভ ছিল, এখানে আমার অ্যাক্টিভে পয়েন্টার কালার, এটা আমি দেখি রিমুভ করে দেই। আহ, এরপর হচ্ছে এটা হোভার ভাবে নিয়েছে।
হোভার থেকে কালার নিচেতে দাঁড়ান। আচ্ছা, আগে আমি কন্টেন্ট থেকে এটাকে অ্যাড করে আসি। কন্টেন্টে হচ্ছে পয়েন্টার নান করে দিয়েছি। ওকে, এরপর আমি স্টাইলে যাই। এখান থেকে আচ্ছা, আপনি অ্যাকচুয়ালি যেটা বলছেন সেটা এখানে অ্যাকচুয়ালি হবে না মেনুতে। হ্যাঁ, কারণ আমি যখন হচ্ছে এখানে মেনুতে করতেছি, ওই নান করে দিচ্ছি, তখন এখানে কিন্তু আর অপশনও আসতেছে না, স্টাইলের অপশনটাও কিন্তু শো করতেছে না। জি ম্যাম, বুঝছি। হ্যাঁ, আর হচ্ছে কি, আর একটা কোশ্চেন ছিল হ্যাঁ হলো যে, বলুন। হ্যাঁ বলেন ম্যাম। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা, এটা হচ্ছে ম্যাম আপনার আরেকটা হচ্ছে, অ্যাক্টিভের ক্ষেত্রে শো করতেছে। হ্যাঁ, তো অ্যাক্টিভের ক্ষেত্রে হচ্ছে আপনি যেখানেই যে ওয়েবসাইটে যান, যখন আপনি কোনো পেজে অ্যাক্টিভ থাকেন, তো যে পেজটার মধ্যে অ্যাক্টিভ আছেন সেটা কিন্তু অ্যাক্টিভ দেখানো বা এটা বোঝানো, এটা কিন্তু ভালো। এবং সাধারণত এখন যেসব আধুনিক ওয়েবসাইট তৈরি হয়, এটাতে কিন্তু পেজগুলা কোন পেজে আছেন সেটা কিন্তু অ্যাক্টিভ দেখায়। হ্যাঁ, এবার বলুন। ম্যাম আরেকটা কোশ্চেন হলো যে, ম্যাম এই যে আমরা টোটাল মেনুটার ব্যাকগ্রাউন্ড দিছি, আমরা চাচ্ছি যে এটাই কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, এটা ওই ব্যানারের উপর থাকবে, এটা জাস্ট বুঝলাম, কিন্তু যখন আমরা স্ক্রল করব তখন ম্যাম এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। এটা কি সম্ভব এটা দিয়া, হ্যাঁ, এটা এখান দিয়া? সম্ভব। এটা আমার নিজের এখন খেয়াল পড়ছে না। আচ্ছা, দেখি তারপর একবার। এটা হচ্ছে কোথায় ছিল, মেইন সেকশনটা দেখেছি। ও, আচ্ছা, এখানে এই যে হোভার আছে, তো আচ্ছা, এটা তো আপনার হচ্ছে স্ক্রল করলে এটা কালার চেঞ্জ হবে, হোভারে না। তাহলে হচ্ছে, আচ্ছা, এটা আমার আসলে এখন খেয়াল নাই। হ্যাঁ, আমি আপনাকে পরে জানাবো। আর এটা হচ্ছে, যদিও বা এখানে যদি আচ্ছা ম্যাম, অপশন ঠিক নাও আছে। পাওয়া যায়, এটা আপনি হচ্ছে এখানে কোড ইউজ করতে পারবেন। এখানে তো আপনার ওই যে ডিফল্ট সিএসএস থাকে জি, এখানে। সিএস কাস্টম সিএসএস। হ্যাঁ, কাস্টম সিএসএস জি আচ্ছা, অ্যাড। সেম সেম মানে সেম কোশ্চেনটা মানে আমারও একটু রিলেটেড ওনার সাথে। ধরেন আমি নিচে এই যে হেডারের নিচে আমার ধরেন একটা পিকচার ইউজ করলাম পুরাটা ওয়েবসাইট জুড়ে, হ্যাঁ। তো আমি যখন স্ক্রল করব আমি চাই যে আমার মানে মেনু বারটা ট্রান্সপারেন্টের মতো হয়ে যাবে, ওই ছবিটা এটার নিচে দিয়ে যাবে আর কি। ধরেন পিকচারটা যাবে, এটা দেখা যাবে, এমন কি পসিবল এটা করা? আসলে কি ইম্পসিবল বলে কোনো কিছু নাই। আহ, আপনি এখানে হয় যদি সরাসরি অপশন, আপনি যেটা বলছেন সেটা সরাসরি অপশন এখানে আপনি পাবেন না। তবে এটা আপনি যদি কোড করে করতে পারেন, তাহলে কোডটা জাস্ট এখানে আপনার আহ, এই যে সিএসএস আছে, এখানে সিএসএস এর ভেতরে জাস্ট কোডটা দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে কাস্টম সিএসএস এর ভেতর ওটা আপনি আপনি আগে ডিফল্ট ভাবে আপনি যে ডিজাইনটার কথা বলছেন, সেই ডিজাইনটা আপনি আগে নিজে কোড করে তৈরি করবেন। তারপর কোড করে তৈরি করার পর আপনি ওই কোডটা জাস্ট ওখানে কপি করে নিজে কাস্টম সিএসএস এ বসিয়ে দিলেই হয়ে যাবে। এখানে আপনি কাস্টম সিএসএস করবেন এবং এখানে আপনি যে আইডি বা ক্লাস ইউজ করবেন, জাস্ট এই উপরে এখানে আপনি এই যে উপরে কিন্তু এই যে আইডি এবং ক্লাস প্লাগ দেওয়ার ইন ইউজ অপশন করা আছে। যায় না? প্লাগইন তো অবশ্যই যায়। ম্যাম, আপনি যদি প্রত্যেকটা কাজের জন্য প্লাগইন ইউজ করেন, তাহলে হবে কি, আপনার সাইট হচ্ছে অনেক ভারী হয়ে যাবে এবং আপনার সাইটটা অনেক স্লো হয়ে যাবে। ম্যাম এখানে আমার একটা কোশ্চেন ছিল ম্যাম, এই কাস্টম সিএসএস গুলো করানো কি দেখাবেন না আমাদের? কাস্টম সিএসএস হচ্ছে আহ, টুকটাক, খুব একটা আমার ক্লাসে আসলে দেখানোর এটা
ইয়া নাই, মানে আমার যে শিডিউল ছিল ওটার ভেতরে নাই। কাস্টম সিএসএস তো আপনার নরমাল যে সিএসএস তো আপনাদের ক্লাস হচ্ছে না, এইচটিএমএল সিএসএস, ওখান থেকে আপনি যখন একটা ডিজাইন আপনি করলেন যেটা আপনার ধরেন ওয়ার্ডপ্রেসে হচ্ছে না, তো ওখানে আপনি ডিজাইনটা করে এখানে আপনি জাস্ট ওই কোডিংটা এখানে জাস্ট বসিয়ে দিলেই হবে, আর কিচ্ছু না। এখানে তো কিছু কিছু ধরেন প্রবলেম হয়, যেমন ধরেন সবকিছু এলিমেন্টর দিয়ে করা একেবারে পসিবল না। ধরেন একটা ওয়েবসাইট আছে ডেমো, ওইটা দেখে দেখে করা একেবারে পসিবল না। তখন তো আমাদের কিছু কাস্টম সিএসএস ইউজ করতে হয়। তার জন্য ধরেন ওই সাইটের আর কি ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে ওদের ক্লাস ক্লাস করতে হয়, হ্যাঁ ডিফাইন হ্যাঁ করতে। কিন্তু হ্যাঁ হ্যাঁ। এইগুলো তো আমরা আর কি বুঝবো না। আপনারা যখন কোডিংটা এখানে কি কাস্টম আসলে সিএসএস, ম্যাম আপনাদের পুরোপুরি কোডিংটা আগে ভালো করে শিখতে হবে। আপনি যখন পুরোপুরি কোডিংটা শিখে যাবেন তখন এগুলি আপনি নিজেই বুঝতে পারবেন। যেহেতু আমার এখানে আমি আপনাদেরকে কোডিং করাচ্ছি না, সে কারণে হচ্ছে আমি ওই সাইটটায় যাচ্ছি না। জি, আচ্ছা, বুঝছি। আরেকজন কেউ কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ ম্যাম, বলতে চাচ্ছিলাম আসলে এখানে তো কাস্টম সিএসএস এ গিয়ে শুধু সিএসএসটা অ্যাড করলেই হবে না, কিন্তু এখানে তো আগে আমাকে এইটার ক্লাসটা ডিক্লেয়ার করতে হবে যে হ্যাঁ আসলে এইটার হ্যাঁ, ক্লাসটা আমি তো কোথায় সেটা আছে। বললাম না, এখানে হচ্ছে তারপর আইডি এবং ওইটা ক্লাস আছে এখানে। এই যে আপনি অ্যাডভান্সে জানেন যে এখানে সিএসএস আইডি এবং সিএসএস আসলে ক্লাস ওটা আছে। হ্যাঁ, সেই সিএসএস ক্লাস এবং আইডিটা আপনি ওই এখানে অ্যাড করে দিবেন। আর এখানে আপনি ওই যে কোডটা করবেন এখানে আপনি সরাসরি ম্যাম, কোডটা বসিয়ে দিবেন। আপনি একটু জি বলুন। আপনি আমাদের একটু ইয়েটা করেন, আসলে ওই আইডির ক্লাসটা কিভাবে ধরবো যতটুকু দেখাই দেন। আচ্ছা, আইডি আর ক্লাস ধরা এখন দেখাতে আমি গেলে, হ্যাঁ বলুন। সাপোজ ম্যাম আমি একটু বলি এই বিষয়ে। এইটা ম্যাম আইডিটা আমি একটু বলি। হ্যাঁ বলেন। এখন আর কি আমাদের পুরো যখন সিএসএস শেষ হবে তখন আইডি ক্লাস ডিফাইন করাটা আর কি ভালোভাবে বুঝতে পারবো। আর এখানে এই আমাদের এইখানে কাস্টম একটা আগে সিএসএস ক্রিয়েট করতে হবে আর কি, ক্লাস বা আইডি ক্রিয়েট করতে হবে। তারপরে এই যে এলিমেন্টরের একটা আইডি আছে ওইটাকে ওইটার আন্ডারে নিতে হবে আর কি, মানে আমাদের ক্লাসের আন্ডারে ওদের ক্লাসটা নিয়ে বা আইডিটা নিয়ে তারপরে করতে হ্যাঁ, হবে, আপনি আমাদের ওদের কমান্ড গুলো বা ওদের প্রোগ্রাম আইডি যেগুলো বা দিতে হবে ক্লাসের আন্ডার, এটা ওদের আইডি বা ক্লাস নিয়ে আপনি ডিজাইন করতে পারেন। হ্যাঁ, আবার আপনি আলাদা ক্লাস বা আইডি ইউজ করে সেই আইডি এবং ক্লাসটা এখানে যদি আপনি বসিয়ে দেন তাহলে আপনার ক্লাস বা আইডি সে পেয়ে যাবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি আরো কিছু আজকে দেখাতে চাচ্ছিলাম, তো দেখি। ম্যাম এখানে তো কাস্টম সিএসএস অ্যাড করার অপশন দেখতেছি, মানে এখানে ওই যে জেকিউরি, যেমন ওই যে যেটা একটু আগে ডিজাইনটা বললো ওটা তো জেকিউরিতে কোড আছে, ঠিক আছে, ওইগুলো অ্যাড করে কোন জায়গার অপশন দিই? সব কি ওই সিএসএস কাস্টম ওইখানেই নাকি? কাস্টম সিএসএস এ, হ্যাঁ কাস্টম সিএসএস এর মধ্যে, আর হচ্ছে ওখানে ওগুলো হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলে যেতে হবে। আপনাদের jQuery কোডও অ্যাড করা যায়, jQuery কোডও অ্যাড করা যায়। আমি একটা সেকশন ধরি। আচ্ছা, এটা ওটা অবশ্য আবার সবটাই থাকে না, সব অপশনের ভেতরে ওটা আছে না, এটা মনে হয় ইসে আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলি। যে কোয়েরির যে ইয়াটা আপনি অ্যাড করবেন ওখানেও কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ক্লাস এবং আইডির একটা বিষয় আছে। হ্যাঁ, যে কোয়েরিতেও কিন্তু আইডি অ্যাড করতে হয়, ওই আইডিটা আপনার হচ্ছে এখানে অ্যাড করে দিতে হবে। এগুলা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের কাজ।
মানে ওয়ার্ডপ্রেসের সাথে আপনি যখন যে কোয়েরি অ্যাড করবেন বা কোডিং অ্যাড করবেন, তো আগে এগুলি আপনারা ভালোভাবে শিখেন, তারপরে অ্যাড অ্যাড করাটাতে কোনো ঝামেলা নেই। ম্যাম আর একটা কোশ্চেন ছিল ক্লাসের বাহিরে আর কি, একটু করতে পারি? হ্যাঁ, করুন। ম্যাম ধরেন কিছু কিছু, যেমন ধরেন এই যে ডোমেইনের যে নামটা বা লিংকটা, এইটা হলো এই এইচটিটিপিএস, এইটা এখানে লক করা আর কি, সিকিউর দেখায়, এবং কিছু কিছু আছে ডোমেইন আছে এখানে সিকিউর লেখা না, লেখা আছে আমি একটু বলি, ইওর কানেকশন টু দিস সাইট ইজ নট সিকিউর। এইটার বিষয়টা একটু জানতে চাইছিলাম। আচ্ছা, ওইটা হচ্ছে যাদের সাইটটা হচ্ছে যে HTTPS না, সিকিউরড না, তাদেরটা তো হচ্ছে ওইরকম সিকিউরড না, ওটাই শো করবে। তো ওইটাও হচ্ছে একটা আপনার মানে ডোমেইনের বিষয়, আপনি কোন ডোমেইনটা কিনতেছেন সেটার উপর ডিপেন্ড করে। সিকিউর ডোমেইন কিনতেছেন না আপনি অনলি HTTPS সহ কিনতেছেন, না অনলি HTTP কিনতেছেন, সেটার উপর ডিপেন্ড করে। ও আচ্ছা। এই এই সাইট, এই ডোমেইন কি পরে আর সিকিউর করা যায় না, আহ, না পরে এরকমই থাকে? না, পরে সিকিউর করতে পারবেন, পরে সিকিউর করতে পারবেন, আপনার আপনি যাদের কাছ থেকে ডোমেইনটা প্রোভাইড করছেন তাদের কাছ থেকে আপনার এটা সিকিউর করে নিতে হবে। আর যেমন ধরেন লোকাল হোস্টে ওই একই সমস্যা, তো এইটা দিয়ে এইটা কিভাবে সলভ লোকাল করা হোস্ট যায়? তো আপনি জাস্ট আপনার পিসিতে কাজ করতেছেন ভাই, এখানে তো কোনো ঝামেল মানে এখানে জাস্ট আপনি নিজের নিজের কাজ নিজে করতেছেন, এখানে আপনার পিসিতে আপনি কাজ করতেছেন, এটা আপনি তো ওইটা কেউ ওইটা কেউ ইউজ করতেছে না। ঝামেলা তো না ম্যাম, হ্যাঁ এখন এখানে একটা এইচটিটিপিএস আর এইচটিটিপি, এখন এইটা তো আর কি একটু জানার ছিল, এই কারণে জিজ্ঞেস করছি। ওই তো আমি আপনাকে বললাম যে HTTP আর HTTPS এর বিষয়টা হচ্ছে এরকম, আর এই বিষয়গুলো হচ্ছে আপনাকে আরো ক্লিয়ারলি সম্রাট স্যার করতে পারবে। স্যার সার্ভার নিয়ে কে ও কাজ আচ্ছা করে, তো এগুলো স্যার আর আপনাকে ভালো বোঝাতে পারবে। আচ্ছা ম্যাম। আমি শেয়ার বাটন দেখিয়েছি আপনাদের, শেয়ার বাটন, তারপর ফেসবুক পেজ, আপনাদের তো আর খুব বেশি তেমন কিছু নাই। স্টার রেটিং, আইকন লিস্ট, প্রোগ্রেস বার, অল্প কিছু বাকি আছে আপনাদের। প্রোগ্রেস বারটার তো মনে হয় দেখানো হয়েছে নাকি, তা তো বলতে পারতেছি না ম্যাম। এইসব জিনিস এখন আমরা ধরেন একটা সাইট ডিজাইন করার সাথে সাথে করতে পারি না, এখন তো ম্যাম মনে হয় না যে আমাদের ওইভাবে বিস্তারিত দেখানো হ্যাঁ, দরকার আছে। বিস্তারিত আপনাদের দেখানোর দরকার নাই, বাট জিনিসগুলো আছে সেটা তো আপনাদের জানতে হবে, বা কি কি কাজ করা যায় সেগুলি আপনাদের জানতে হবে। আর আপনারা যদি মনে করেন আমরা এগুলো পারবো, এখন এলিমেন্টর অ্যাকচুয়ালি কি করে ইউজ করতে হয় আমরা তো জেনে গিয়েছি, তো আপনি আমাদের এখন জাস্ট হোমওয়ার্ক দিয়ে দেন। আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের এখন এরপর হচ্ছে হোমওয়ার্ক দিব, মানে ধরেন একটা পেজ দিয়ে দিব, ওইটার সেম টু সেম আপনাদের তৈরি করতে হবে, বা একটা ওয়েবসাইট দিয়ে দিব, ওইটা সেম টু সেম আপনাদের তৈরি করে আমাকে শো করাতে হবে, এবং যে জায়গাটায় আপনারা মানে আটকে যাবেন, প্রবলেম থাকবে কারো না কারো, এক একজনের এক এক ধরনের, সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি ক্লাসে আলোচনা হবে।